দামের উত্থান পতনের মধ্য দিয়েই চলছে দেশের স্বর্ণের বাজার। চলতি বছর এখন পর্যন্ত 101 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বারবার দামের এমন পরিবর্তনে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। চলতি 2026 সালে দেশের স্বর্ণের বাজারে শুরু থেকেই দেখা গেছে বড় ধরনের অস্থিরতা। জানুয়ারি মাসেই স্বর্ণের দাম 18 বার পরিবর্তন করা হয়, এর মধ্যে 15 বারই দাম বাড়ানো হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি 2,22,000 টাকা। জানুয়ারির শেষ দিকে দাম পৌঁছে যায় রেকর্ড উচ্চতায়। 29 জানুয়ারি 22 ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রতি ভরি 2,86,001 টাকা, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে মার্চে স্বর্ণের দামে বড় পতন দেখা যায়। 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত মাত্র 23 দিনে 22 ক্যারেট স্বর্ণের দাম প্রায় 36,000 টাকা কমে যায়। তবে এই পতনের পর মে মাসে আবার ঘুরে দাঁড়ায় বাজার। 25 মে বাজুস 22 ক্যারেট স্বর্ণের দাম 2,158 টাকা বাড়িয়ে প্রতি ভরি 2,38,121 টাকা নির্ধারণ করে। এরপর জুনের মাঝামাঝি সময়ে স্বর্ণের দামে আবার বড় উত্থান দেখা যায়। স্বর্ণের দামে এই অস্থিরতা দেখা গেছে জুলাইয়েও। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 101 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 50 বার দাম বাড়ানো হয়েছে, 50 বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অর্থাৎ চলতি বছরের প্রথম 7 মাসেই দেশের স্বর্ণের বাজারে দামের ঘন ঘন পরিবর্তন হয়েছে। জানুয়ারিতে রেকর্ড উচ্চতা, মার্চে বড় পতন এবং জুন জুলাইয়ে একের পর এক বড় উত্থান পতন। সব মিলিয়ে দেশের স্বর্ণ বাজার এখন ব্যাপক অস্থির। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক। বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আজ আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির পরিচালক ফাহাদ কামাল লিংকন। ফাহাদ কামাল লিংকন, আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের স্টুডিওতে। 101 বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে এই বছর। এমন অস্থিরতায় আসলে ব্যবসায়ী প্রভাব কেমন পড়ছে, বা এটা কি আসলে অস্থিরতা নাকি দাম নিয়ন্ত্রণের একটা সমন্বয় করছেন আপনারা? না, আমরা সমন্বয় করতে পারি না। কারণ আমরা যেটা কেন করতে পারি না, আমাদের প্রত্যেকটা দিন যে দামগুলো আমরা সমন্বয় করি সেটা আন্তর্জাতিক বাজারের সাথে রেখেই সমন্বয় করি। তো যখন আন্তর্জাতিক বাজারে এটা বাড়ে, আমাদের এখানেও তেজাবি স্বর্ণের মূল্যটা বেড়ে যায়, সেটার সাথে আমরা সমন্বয় করি। ব্যবসায় তো অবশ্যই অসুবিধা হচ্ছে, কারণ প্রতিদিন যদি চেঞ্জ হয় আমাদের তো স্টক, নতুন আসা, নতুন পণ্য কেনা, এবং যারা কনজিউমার তারাও তো একটা ডিলেমার মধ্যে থাকছে যে আসলে আজকে কিনবো না কালকে কিনবো, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। তো কিছু প্রবলেম তারা ফেস করছে, শুধু আমরা না, আই থিঙ্ক এটা গ্লোবালি সব জুয়েলারি ফেস করছে। স্বর্ণের বাজার তো আসলে অনেকটা রাজনৈতিকভাবেও নিয়ন্ত্রণ করা হয়। আসলে আগামীতে এই স্বর্ণের বাজার কোন দিকে যাচ্ছে? রাজনৈতিকভাবে বললে সেটা গ্লোবাল পলিটিক্সের কথা কি আপনি বলছেন? যতটুকু জেনেছি বা জানি সেটা একটা জটিল প্রক্রিয়া এবং অনেক সময়ের ব্যাপার। আমরা যতটুকু জানি যে সেটা কনস্ট্রাকশন শেষ হয়েছে এবং হয়তো তারা খুব রিসেন্টলি টেস্ট ট্রায়ালে যাবেন অথবা প্রোডাকশনে যাবেন, এতটুকু আপডেট আমার কাছে আছে। বাট এটা একটা চলমান প্রক্রিয়া, এটার জন্য সময় প্রয়োজন, এটা কনস্ট্রাকশন চলছে। আচ্ছা, এই যে বারবার স্বর্ণের দাম ওঠানামা করছে, এতে আসলে সাধারণ যারা গ্রাহক রয়েছে তাদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা? ওঠানামার ব্যাপারে দুটো বিষয়। আপনার বাসায় হয়তো এমন গোল্ড আছে যখন হয়তো ভরি ছিল 1 লাখ টাকার নিচে, সেটা তো আজকে 2 লাখ টাকা প্লাস। তো সেটা যদি আপনি এক্সচেঞ্জ করতে যান অথবা আপনি নতুন কিছু কিনতে যান, তো সেটা হচ্ছে। আর আমাদের বাংলাদেশের এবং এই এশিয়ান সাবকন্টিনেন্টের প্রত্যেকের বাসায় কিন্তু আমাদের কিছু না কিছু গোল্ড আছে। সেটা বিভিন্ন ফর্মে বিভিন্ন ধরনের হতে পারে। এখন আমরা অনেকে ডায়মন্ড জুয়েলারি পড়ছি, বাট স্টিল কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না সরাসরি এটা বলবো না। নতুনটা কিনতে গেলে তো কিছুটা দাম দিতে হচ্ছে, বাট যদি যারা এক্সচেঞ্জ করছেন তারা কিন্তু খুব ভালো গেইন করছেন। যেমন যখন আমাদের প্রাইস প্রায় 2,86,000 টাকায় পৌঁছেছিল, আমাদের বেচা বিক্রি ছিল না। আমাদের ছিল প্রতিদিন লোকজন এক্সচেঞ্জ করতে আসতো অথবা স্বর্ণ বিক্রি করে টাকা নিতে আসতো। তো গেইনটা তো তারাও পেয়েছে। তো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। কিন্তু যারা স্বর্ণে বিনিয়োগ করে তাদের জন্য এটা আসলে কি ক্ষতিগ্রস্তের কারণ, বা তাদের জন্য আসলে চিন্তার বিষয় হচ্ছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন, আমরা যদি গ্লোবাল মার্কেটের স্টাডি দেখি, ফোর্বসের স্টাডি দেখি, অথবা অন্য যারা এটা নিয়ে এই মার্কেট নিয়ে স্টাডি করে, প্রিশিয়াস মেটালসের আইটেমগুলো নিয়ে, স্বর্ণ এমন একটা আইটেম, এটা মনে রাখতে হবে যে এটা আপনাকে কিন্তু ব্যাংকের এফডিআর মতো রিটার্ন দিবে না। এটা যারা ইনভেস্ট করেন তারা কিন্তু লং টার্ম চিন্তা করেন। অর্থাৎ আমি একটা সার্টেন ডলার এটা কিনেছি,
আমাকে 6 মান্থস 1 ইয়ার অথবা একটা সার্টেন মোমেন্ট অথবা এই যে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন এইগুলোর জন্য আমাকে ওয়েট করতে হবে যে কখন রাইট মোমেন্ট টু বাই, কখন রাইট মোমেন্ট টু সেল, এটা আমাকে জানতে হবে। একদম। জি। এ পর্যায়ে একটু জানতে চাচ্ছি যে দেশের স্বর্ণের বাজারের সম্ভাবনা আসলে কতটুকু? আচ্ছা, দেশের স্বর্ণের বাজারের সম্ভাবনা আমি তো বলবো ইটস ইনফিনিট। কেন ইনফিনিট বলছি, দেখেন আমরা তো আমাদের এখানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত নাম্বার 1 এক্সপোর্টিং প্রোডাক্ট আরএমজি, কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদের পূর্বের যারা কমিটিতে ছিলেন তারা আপনি যে স্বর্ণ গোল্ডের রিফাইনারির কথা বলেছেন, উনি কিন্তু বলেছেন যে মেড ইন বাংলাদেশ স্বর্ণ উনি এক্সপোর্ট করতে চান। আমাদেরও কিন্তু সেই একই স্বপ্ন। এটার পিছনে দুইটা কারণ, একটা হলো আমাদের এখানে লেবার কস্টটা অন্যান্য দেশের তুলনায় অনেক কস্ট ইফেক্টিভ, এটা একটা, এবং এই নীতিমালাটা যদি সংশোধন হয়ে আসে সেক্ষেত্রে তখন আপনার আরেকটা পোর্শন এখানে কাজ করবে, সেটা হলো যে আমরা কিন্তু যখন কম মূল্যে স্বর্ণ পাবো আমরা আরেকটু ভ্যালু এডিশন করে কিন্তু এটাকে আমরা এক্সপোর্ট করব। তো যখন আমরা এক্সপোর্ট করব তখন সেখান থেকে তো অবশ্যই অনেক সম্ভাবনাময় দেওয়ার আমি আই থিঙ্ক আমাদের জন্য ওয়েট করছে। জি, আমরা আবারও একটু স্বর্ণ নীতিমালায় যেতে চাই। জি, প্লিজ। আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সরকার স্বর্ণের বাজার থেকে শুল্ক আদায় করতে যাচ্ছে, সেটা আসলে কিভাবে সম্ভব? শুল্ক তো গভর্নমেন্টের অংশ, রেভিনিউ যদি আমরা না দিই তাহলে দেশ কীভাবে চলবে? তো এটার প্রক্রিয়াটা আমি বলবো যে এইবার যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন, যারা এটা নিয়ে আমাদেরকে হেল্প করেছেন, এবং আরেকটা বিষয় বলে রাখি, এটার সাথে অ্যাডিশন আমি আপনার উত্তরে আসছি। এই নীতিমালাটা নিয়ে কিন্তু আমাদের সংশ্লিষ্ট যতগুলো স্টেক হোল্ডার আছে সবগুলো মিনিস্ট্রি থেকে শুরু করে কাস্টমস, ভ্যাট, এনবিআর সবাই কিন্তু খুবই আমি বলবো যে তারা হেল্পফুল এবং তারা খুব প্রোঅ্যাক্টিভলি এটা করছে যেটা চাচ্ছে। আর রাজস্বের বিষয় যেটা, রাজস্বটা তো আমাদেরকে অলরেডি সহজ করে দিয়েছে, যেটা আমি শুরুতেই বলেছি, এবং এখনকে কিন্তু সহজ করার কারণেই আমরা কিন্তু এটা প্রাইসের সাথে ইনক্লুড করে দিয়েছি, অর্থাৎ প্রাইসের সাথেই ভ্যাটটা ইনক্লুড করা আছে। আমরা কাজ করব অ্যাজ অ্যান কালেক্টর, আমরা কালেক্ট করে এটা গভর্নমেন্ট কোষাগারে আমরা দিয়ে দিব। খুব ছোট করে একটা বিষয় জানতে চাচ্ছি, আমাদের হাতে একেবারেই সময় কম, ডিজিটালাইজেশন করা হবে বলা হচ্ছে, এই ব্যাপারে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটা যে প্রস্তাবনা দিয়েছি সেখানে আমরা বলেছি একটা ওএসএস প্ল্যাটফর্ম চালু করতে, অর্থাৎ একটা প্ল্যাটফর্মে আমরা সবাই অ্যাপ্লাই করব, সেখান থেকেই স্টেক হোল্ডারদের যাদের যে পারমিশন বা নীতিমালাতে যেভাবে গাইডলাইনটা আসবে সেটা যেন সবাই ইন্টিগ্রেটেড হয়ে একসাথে একীভূতভাবে আমাদেরকে এই অ্যাপ্রুভালটা দিতে পারে। তো এটা ডিজিটালাইজেশন হওয়ার প্রক্রিয়া দিন চলমান আছে। আই থিঙ্ক এটা সুফল আমরা সবাই পাবো। জি, ফাহাদ লিঙ্কন চ্যানেল ওয়ানের স্টুডিওতে এসেছেন, আপনি অনেক সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য।